তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 10 চ্যাপ্টার নম্বর 4 আয়তঘন, অর্থাৎ কষে দিকে 4-এর যে অঙ্কগুলো রয়েছে সেই 4 অঙ্কগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস, আজকে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9, 10 এই যে 10টি অঙ্ক রয়েছে, প্রথম 10টি, সেই প্রথম 10টি অঙ্ক নিয়ে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব। ওকে, তো তাহলে তোমরা অবশ্যই ভিডিওতে লাস্ট অব্দি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্যা কিছু বুঝতে পারবে। তো 1 নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে বলেছে আমরা পরিবেশের 4টি আয়তঘনকাকার এবং 4টি ঘনকাকার বস্তুর নাম লিখি। ঠিক আছে, তো 1 নম্বর অঙ্কটি কি বলেছে বলতো? 4টি ঘনকাকার বস্তু এবং 4টি ঘনকাকার বস্তু নাম লিখতে বলেছে। তো আমরা এখানে কি বলতো অ্যান্সার লিখবো। ঠিক আছে, তো প্রথমে 1 নম্বর অ্যান্সারটি কি লিখবো? তো প্রথমে 1 নম্বর অ্যান্সারটি লিখবো 4টি। ঠিক আছে, 4টি কি বলতো? আয়ত ঘনক আকার, 4টি আয়ত ঘনকাকার বস্তুর নাম। তাহলে কি বলতো? একটি হবে ইট হবে, একটি কি বলতো? ইট হবে, খাতা হবে, বই হবে, ঠিক আছে, আলমারি হবে। কি বলতো? আলমারি। ঠিক আছে, এছাড়াও কিন্তু হতে পারে তোমার কি বলতো? ইট, খাতা, বই, আলমারি হতে পারে, অথবা কি বলতো? জ্যামিতি বক্স হতে পারে। তো এখানে আমাকে 4টি লিখতে বলেছে, তাই আমি কিন্তু 4টি লিখলাম। এছাড়া আরও অনেক কিছু হবে। ঠিক আছে, তারপর কি বলেছে বলতো? আমাকে 4টি ঘনকাকার, কি বলতো? 4টি ঘনক আকার বস্তুর নাম লিখতে বলেছে, তাই না? 4টি ঘনকাকার বস্তুর নাম। একটা কি হতে পারে বলতো? রুবিক কিউব হতে পারে। কি বলতো? রুবিক কিউব হতে পারে, চিনির কণা হতে পারে। ঠিক আছে, চিনির কি বলতো? কণা হতে পারে, অর্থাৎ চিনির কণা হতে পারে, রুবিক কিউব হতে পারে। এছাড়াও ওকে বর্গাকার চৌপুল হতে পারে। ঠিক আছে, কি বলতো? বর্গাকার চৌফল এবং কি বলতো? লুডোর ছক্কা। ঠিক আছে, এগুলি কি বলতো? ঘনকাকার বস্তুর নাম। ঠিক আছে, তারপর আমাকে যেটা করতে বলেছে, পাশের ঘনকাকার চিত্রের তলগুলি, ধারগুলি এবং শীর্ষবিন্দু নাম আমাকে লিখতে বলেছে। তো আমি কিন্তু এই ছবিটা এঁকে নিয়েছি। ঠিক আছে, এই ছবিটা আমাকে কি করতে বলেছে? 2 নম্বর অঙ্ক আমাকে এখানে তলগুলি লিখতে বলেছে। তাহলে তলগুলি কি বলতো? 1 নম্বর, তা প্রথমে আমাকে তলগুলি লিখতে বলেছে। তাহলে তলগুলি কি বলতো? দেখো তো, একটা এ বি সি ডি একটা তল হবে না? এই এইখান থেকে একটা এ বি, এই যে এ বি সি ডি একটা তল হবে না? আমি কি লিখবো বলতো? এ বি সি ডি। আর একটা কি হতে পারে বলতো? ই এফ জি এইচ হতে পারে না? কি বলতো? ই এফ জি এইচ একটা তল না? তো ই এফ কি বলতো? ই এফ জি এইচ একটি তল। তারপর কি বলতো? এ ডি এফ ই একটা তল, এ ডি এফ ই একটি তল। তারপর কি বলতো? বি সি জি এইচ একটি তল। তারপর হচ্ছে এ বি এইচ সি একটি তল, এবং কি বলতো? ডি সি জি এফ একটি তল। তাহলে আয়তঘনকের কয়টি তল অথবা ঘনকের কয়টি তল বলতো? 6টি তল। দেখো এখানে 6টি তল হয়ে গেছে। ঠিক আছে, 1টা 2টা 3টা 4টা 5টি 6টি। ঠিক আছে, তারপর আমাকে কি নির্ণয় করতে বলেছে? এখানে ধারক সংখ্যা লিখতে বলেছে। তাহলে ধার সংখ্যা কি কি বলতো? দেখো তো, ধার। ঠিক আছে, ধারগুলি তাহলে কি কি হবে বলতো? আমি লিখে দিচ্ছি। একটা এ বি হবে, ঠিক আছে, একটা বি সি হবে, আর একটা কি বলতো? সি ডি হবে, আর একটা কি বলতো? ডি এ হবে, আর একটা কি বলতো? ই এফ হবে, আর একটা কি বলতো? এফ জি হবে, আর একটা বলতে জি এইচ হবে, আর একটা এ সি হবে। ঠিক আছে, আর একটা কি বলতো? এ ই হবে, আর একটা কি বলতো? ডি এফ হবে, আর একটা কি বলতো? বি এইচ হবে, আর একটা সি জি হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে ধার কয়টা হচ্ছে? 12টা হয়েছে না? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। ঠিক আছে, তাহলে আয়তঘনক বা ঘনকের কয়টি ধার সংখ্যা বলতো? 12টি। ঠিক আছে, তাহলে 12টি হয়ে গেছে। তারপর এখানে কি বার করতে বলেছে? শীর্ষবিন্দু। ঠিক আছে, তাহলে আমার কি লিখবো বলতো? শীর্ষবিন্দুগুলি। ঠিক আছে, তাহলে শীর্ষবিন্দুগুলি কি কি হবে বলতো? একটা এ হবে, একটা বি হবে, একটা সি হবে,
একটা ডি হবে, একটা কি বলতো ই হবে, একটা এফ হবে, একটা জি হবে, আর একটা কি বলতো এইচ হবে। ঠিক আছে, তাহলে শীর্ষবিন্দু কয়টা বলতো 8টা। ঠিক আছে, দেখো 1টা 2টো 3টা 4টা, এই 5টা, এই 6টা, এই 7টা, এই 8টা, কয়টি হলো তো 8টা। ঠিক আছে, তাহলে শীর্ষবিন্দু কয়টা বলতো 8টা। ওকে, তো স্টুডেন্টস 2 নম্বর অঙ্কটি শেষ। এখন আমরা 3 নম্বর যে অঙ্কটি রয়েছে সেই 3 নম্বর অঙ্কটি দেখে নেব। ঠিক আছে, তো 3 নম্বর অঙ্কটির ক্ষেত্রে এখানে বলেছে এই সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার এবং 3 মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য আমাকে হিসাব করে লিখতে বলেছে। ঠিক আছে, তো সবচেয়ে বড় থেকে বড় দণ্ড যে রাখা যাবে তার দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে বলেছে। তো এটা কত নম্বর অঙ্ক? 3 নম্বর অঙ্ক। তাহলে আমরা এখানে 3 নম্বর লিখবো। ঠিক আছে, তো আমরা প্রথমে কি লিখবো তো এখানে, ঠিক আছে, এখানে সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য কি হলো তো সমকোণী চৌপলাকার ঘরের কি হলো তো দৈর্ঘ্য, ঘরের দৈর্ঘ্য কত রয়েছে? ঘরের দৈর্ঘ্য 5 মিটার। ঠিক আছে, প্রস্থ কত মিটার বলো তো 4 মিটার, এবং কি হলো তো উচ্চতা, তাহলে উচ্চতা কত বলো তো? উচ্চতা এখানে দেওয়া রয়েছে 3 মিটার। ঠিক আছে, অতএব কি বলতো, তারপর এখানে বার করতে বলেছে তাহলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে ঘরের তারপর কি লিখবো তো, তারপর লিখবো ঘরের কর্ণ বরাবর কি বলতো, ঘরের কর্ণ বরাবর সবচেয়ে বড় দণ্ড রাখা যাবে। ঠিক আছে, তাহলে কি বলতো, ঘরের কর্ণ বরাবর সবচেয়ে কি বড় দণ্ড রাখা যাবে, অর্থাৎ কি বলতো কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য কি বলতো রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস কি বলতো প্রস্থ স্কয়ার প্লাস কি বলতো উচ্চতা স্কয়ার, তাই না, উচ্চতা তার স্কয়ার। তাহলে এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে 5 মিটার, তাহলে কি লিখবো আমরা তো রুট, তাহলে 5 মিটার তার স্কয়ার। তারপর কি প্রস্থ কত রয়েছে 4, তাহলে 4 তার স্কয়ার। তারপর কি বলতো উচ্চতা কত রয়েছে 3, তাহলে 3 তার স্কয়ার, তাই না। তাহলে কত হলো তো 5 5 কত 25 হয়, প্লাস 4 4 কত 16 হয়, প্লাস 3 3 কত বলতো 9 হয়, তাই না। তাহলে কত হলো বলতো রুট 25 আর 16 নয় কত 25, 25 কত বলতো 50 হয়, তাই না। আমি এটাকে কি লিখতে পারি বলতো, আমি লিখতে পারি না 5 × 5 × 2 লিখতে পারি না। তা রুটের ভিতরের মধ্যে 2টা 5 থেকে তার মধ্যে একটা 5 বাইরে বেরিয়ে আসবে, তাই না। 5 5 কত 25, 25 50, মানে 5 ভিতরে কি √2 থাকবে, এত কি বলতো মিটার, তাই না। তাহলে দেখো তো কর্ণের দৈর্ঘ্য তাহলে কত বললো 5 √2 মিটার। তাহলে সবচেয়ে যে বড় দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হলো বলো তো 5 √2। অতএব অ্যান্সার লিখবো অতএব সবচেয়ে বড় যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হলো তো 5 √2 মিটার। এটি কি হলো তো আনসার হবে। তো এখন নেক্সট যে অঙ্কটি রয়েছে সে নেক্সট অঙ্কটি দেখে নেব। ঠিক আছে, তো নেক্সট 4 নম্বর যে অঙ্কটি রয়েছে সেটার ক্ষেত্রে এখানে বলেছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গ মিটার হলে, কি বলেছে বলতো, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গ মিটার হলে ঘনকটির আয়তন আমাকে হিসাব করে লিখতে বলেছে। কি বলেছে বলতো, ঘনকটির আয়তন আমাকে নির্ণয় করতে বলেছে। তো ধরি, ঠিক আছে, ধরি ঘনকের ঠিক আছে, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য, কি বলতো, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য a মিটার। এটি কি বলতো আমি ধরে নিলাম। অতএব কি বলতো একটি তলের ক্ষেত্রফল, কি বলতো একটি তলের ক্ষেত্রফল, তাহলে একটি তলের ক্ষেত্রফল কি বলতো, দেখো আমি একটি তলের বাইরে নিয়ে আসলাম, তো এটাকে যদি আমি a ধরি তাহলে কি এটাও a হবে। তাহলে এটা যদি ক্ষেত্রফল বার করতে হয় তাহলে এটা আমাকে গুণ করতে হবে, মানে a × a করতে হবে, তাই না। তাহলে কি বলতো a × a, তাই না, এত কি বলতো অর্থাৎ a² বর্গ মিটার হবে। তো
তাহলে দেখো তো এটা যদি বর্গমিটার হয়, মানে এ স্কয়ার যদি বর্গমিটার হয়, তাহলে আমাকে বই একটা দিয়ে দিয়েছে, ক্ষেত্রফল দিয়েছে 64 বর্গমিটার। তাহলে এটা আর 64 বর্গমিটার সমান হবে। তাহলে আমি লিখতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন এ স্কয়ার ইকুয়াল টু 64, তাই না? তো অতএব এ ইকুয়াল টু এদিকে স্কয়ার রয়েছে, এদিকে আসলে রুট হবে, মানে 64টা রুট, মানে কি বলতো 8 ইন্টু 8, মানে দুইটা আটার থেকে একটার বাইরে বেরিয়ে আসবে। তাহলে কত বলতো এর মানে 8 হলো। তাহলে কি লিখতে পারি বলতো, অতএব ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, ঘনকের কি বলতো একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে কত হবে বলতো 8 মিটার হবে, তাই না? তাহলে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত, 8 মিটার। তাহলে অতএব আয়তন কত বলতো, অতএব আয়তন, আমাকে আয়তন বার করতে বলেছে। তাহলে অতএব আয়তন কি বলতো, বাহু তার কিউব। ঘনকের আয়তন নির্ণয় করার সূত্র কি বলতো, বাহু তার কিউব এত কি বলতো ঘন মিটার হবে, তাই না? মানে কি বলতো 8 তার কিউব এত ঘন কি মিটার, তাই না? মানে 8 কত বলতো 64, আর আমি 8 দিয়ে যদি গুণ করি, তো 4 32, 2 হাত থেকে 3, 6 48, 49, 50, 51, মানে কত 512 এত কি হলো তো ঘন মিটার। ঠিক আছে, এটি কি হলো তো আনসার হবে। ঠিক আছে, এটি কি হলো তো আনসার। অতএব কি লিখবো তোমার মতো, অতএব ঘনকটির আয়তন হবে 512 ঘন মিটার। ঠিক আছে, এখন মানে নেক্সট যে অঙ্কটি রয়েছে, অর্থাৎ যে 5 নম্বর অঙ্কটি রয়েছে, সে 5 নম্বর অঙ্কটি এখন করে নেব। ঠিক আছে, তো স্টুডেন্টস এখানে যে 5 নম্বর অঙ্কটি রয়েছে, সে 5 নম্বর অঙ্কটির ক্ষেত্রে এখানে বলেছে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে, তবে খালটির লম্বা কত মিটার লম্বা ছিল, এটা আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি বলতো 4 নম্বর অঙ্ক প্রথমে ধরে নেব, এটা কত নম্বর 5 নম্বর অঙ্ক, তার মানে ধরি। ঠিক আছে, ধরি খালটি লম্বা, কি বলতো খালটি লম্বা কত বলতো এ মিটার, কি ধরলাম বলতো আমরা ধরে নিলাম খালটি এ মিটার লম্বা। ঠিক আছে, এবার কি বলতো এখানে বলে দিয়েছে বকুলতলা 2 মিটার চওড়া, তাহলে খালটি কত মিটার চওড়া, মানে কি প্রস্থ কত 2 মিটার দেওয়া রয়েছে, এবং কি বলতো অতএব কি বলতো প্রস্থ খালটির প্রস্থ, ঠিক আছে প্রস্থ কত দূর আছে 2 মিটার, এবং তারপর কি বলেছে তো 8 ডেসিমিটার গভীর, মানে কি উচ্চতা কত 8 ডেসিমিটার, তাহলে গভীর কত দেওয়া রয়েছে বলতো গভীর 8 ডেসিমিটার বলেছে, ডেসিমিটার। তাহলে কি আমি যে ডেসিমিটার থেকে যে মিটার আসি, তাহলে কি 10 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, তাহলে তো 8/10, মানে কি বলতো 0.8 মিটার। ঠিক আছে, এত কি বলতো মিটার হবে। তাহলে অতএব কি বলতো খালটির আয়তন, তাহলে খালটির আয়তন কি বলতো দৈর্ঘ্য ইন্টু কি বলতো প্রস্থ ইন্টু কি বলতো উচ্চতা, তাই না, ইন্টু উচ্চতা এত কি বলতো ঘন মিটার হবে, তাই না? তাহলে দৈর্ঘ্য কত বলছে, এখানে দৈর্ঘ্য আমি ধরে নিয়েছি এখানে কি বলতো এ মিটার, তাহলে এ ইন্টু কি প্রস্থ কত রয়েছে 2 মিটার ইন্টু 2 ইন্টু উচ্চতা কত রয়েছে 0.8 এত কি বলতো ঘন মিটার। এবার আমাকে বইয়ে একটা আয়তন দেওয়া রয়েছে কত বলতো 240 ঘন মিটার বলেছে, তাহলে কি আমি অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারি না, কি বলতো অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে লিখতে পারি a ইন্টু 2 ইন্টু 0.8 ইকুয়াল টু 240, তাই না? এবার এখান থেকে আমি এর মান বার করবো, অতএব বা তাহলে কি হবে এ ইকুয়াল টু তাহলে কত হবে 240/2 ইন্টু 0.8, আমি যে পয়েন্টটা যদি তুলে দিই, তাহলে পয়েন্টের জন্য পয়েন্টের পর একটা সংখ্যা রয়েছে, ওই জন্য একটা কি বলতো 0, তাই না? 2 দিয়ে যদি কাটাকাটি করি 5 দুগুণ কত বলতো 10, 8 দিয়ে যদি কাটাকাটি করি 3 8 কত 24, মানে কত 30, তাহলে কত বলতো 3 5 15 150, তাই না? তাহলে আমাকে এখানে কি নির্ণয় করতে বলেছে, তো বলেছে খালটি কত লম্বা হবে। তবে খালটি এ আমি ধরেছিলাম খালটি লম্বা, তাহলে খালটির মান কত বলতো 150, তাহলে আমি কি লিখবো তো অতএব খালটি লম্বা 150 মিটার। দেখো তো তাহলে কত সোজা অঙ্ক না, অবশ্যই। তো স্টুডেন্টস এখন যে নেক্সট যে অঙ্কটি রয়েছে, সেই নেক্সট অঙ্কটি করে নেব। ঠিক আছে, তো নেক্সট 6 নম্বর যে অঙ্কটি রয়েছে, সেই 6 নম্বর অঙ্কটির ক্ষেত্রে আমাকে এখানে বলেছে
একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসেব করে লিখতে বলেছে। ঠিক আছে, তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল আমাকে লিখতে বলেছে। তো এখানে সর্বপ্রথম আমরা ধরে নেব। ঠিক আছে, কী বলতো, সর্বপ্রথম ধরে নেব কর্ণকে ধরি, কী বলতো, ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য। তো একটি বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম আমরা এ কী বলতো, সেমি। ঠিক আছে, এ সেমি আমি একটি ধরে নিলাম। ঠিক আছে, তো অতএব কী বলতো, ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী হবে, √a² প্লাস a² এত কী বলতো, সেমি হবে। কেন লিখলাম বলতো, কারণ আমরা কী জানি বলতো, ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র হলো দৈর্ঘ্য স্কয়ার প্লাস কী বলতো, প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। আমি এই কারণে লিখলাম, কারণ ঘনকের সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ দৈর্ঘ্য যা প্রস্থ তা উচ্চতা তা হবে, তাই আমি এটা লিখলাম। ঠিক আছে, তাহলে কত বলতো, √3a² হবে, তাই না। তাহলে a², তাহলে এটা বাইরে বেরিয়ে আসবে, মানে a√3 হবে, তাই তো, এ ইন্টু কী বলতো, √3। এবার আমাকে বইয়ে এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, কী বলতো, এখানে আমাকে ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 4√3। তাহলে আমি অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারি না, কী বলতো, a√3 ইকুয়াল টু কী বলতো, 4√3। তাহলে কী বলতো, এই √3 ক্যান্সেল, তাহলে a ইকুয়াল টু কী বলতো, 4। তাহলে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত বেরোলো, 4। তাহলে আমরা কী লিখব বলতো, অতএব ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, কী বলতো, বাহুর দৈর্ঘ্য, তাহলে কত হবে, এ ইকুয়াল টু কত, 4 সেমি হবে। আর এখানে আমাকে কি বার করতে বলেছে, এখানে আমাকে বার করতে বলেছে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। অর্থাৎ কী বলতো, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কী বলতো, 6 ইন্টু কী বলতো, বাহু স্কয়ার, 6 ইন্টু কী বলতো, বাহু স্কয়ার এত বর্গ একক, তাই না, এটা সূত্র। তাহলে 6 ইন্টু বাহু কত, 4 আছে, মানে 4 তার স্কয়ার এত কী বলতো, বর্গ একক, তাই তো। তাহলে 6 4 কত বলতো, 16 এত বর্গ একক, মানে 16, 6 17 6 হাতে কত 3 থেকে 6কে 6 আর 3 কত 9, মানে 96 বর্গ কী হলো তো, 96 বর্গ সেমি হবে। ঠিক আছে, এখানে একক কী হলো তো, সেমি হবে, একক এখানে দেওয়া রয়েছে, তাহলে 96 বর্গ সেমি হবে। এটি কী বলতো আনসার, আমাকে কী বার করতে বলেছে, আমাকে এখানে কিন্তু ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে বলেছে। ঠিক আছে, তো স্টুডেন্টস এখন যে 7 নম্বর অঙ্কটি রয়েছে, সেই 7 নম্বর অঙ্কটি এখন আমরা করে নেব। তো এখানে 7 নম্বর অঙ্কটির ক্ষেত্রে এখানে বলেছে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি, কী বলতো, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল আমাকে নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো এটাও কিন্তু খুব ইজি অঙ্ক। তাহলে আমরা প্রথমে এখানে ধরে নেব, এটা কত নম্বর অঙ্ক, 7 নম্বর অঙ্ক। ঠিক আছে, তো আমরা এখানে কী করবো বলতো, আমরা এখানে ধরে নেব, ধরি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য, ধরি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য। তাহলে একটি ধারের দৈর্ঘ্য কত বলতো, এ আমরা কী বলতো ধরে নিলাম। ঠিক আছে, এ সেমি। তাহলে বলতে ঘনকের ধারের সংখ্যা কটা বলতো, 12টা। অর্থে কী বলতো, ঘনকের ধারের সমষ্টি, কী বলতো, ঘনকের ধারের সমষ্টি, তাহলে কী বলতো 12 ইন্টু কী বলতো এ এত সেমি হবে। তাহলে ঘনকের যেহেতু ধারের সংখ্যা, তাহলে একটা ধারের সংখ্যা, ঘনকের ধারের সংখ্যা টোটাল 12টা রয়েছে। তাহলে একটা ধারের সংখ্যা যদি এ সেমি হয়, তাহলে 12টা ধারের সংখ্যা কত হবে, 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে এত সেমি হবে, মানে কি বলতো 12 সেমি, তাই না। তাহলে এখানে বইয়ে একটা দেওয়া রয়েছে ধারের সমষ্টি দেওয়া রয়েছে 60 সেমি। তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারি, তাহলে কী বলতো 12 ইকুয়াল টু 60। তাহলে এ ইকুয়াল টু কী হবে, 60 বাই কত 12 হবে। তাই আমরা 12 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে কত হবে, 5 বরং কত বলতো 60, তাই না। তাহলে কত হলো তো 5। তাহলে ঘনকের ধারের সংখ্যা কত বললো 5, তাই না। অতএব কী বলতো, ঘনকের ধারের দৈর্ঘ্য তাহলে কত হলো তো 5 সেমি,
তাই না? এবার আমাকে কি বার করতে বলেছে এখানে, ঘনকটির কি আয়তন বার করতে বলেছে না আমাকে, তাহলে কি হলো তো, অতএব ঘনকটির ঘনফল বার করতে বলেছে, অতএব কি হলো তো 5 × 5 × 5 এত ঘন কি হলো তো সেমি হবে, তাই না? মানে 5 × 5 = 25, 5 কত 125 ঘন সেমি হবে, ঠিক আছে? এটি কিন্তু আনসার হবে। তো ওকে স্টুডেন্টস, তো দেখো কত ইজি অঙ্ক না, অবশ্যই শুধু একটু বুঝলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এখন যেটা 8 নম্বর অঙ্কটি রয়েছে সেই 8 নম্বর অঙ্কটি এখন আমরা করে নেব। স্টুডেন্টস এখানে 8 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লিখি। কি বলেছে বলতো, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তন কত বা আমাকে হিসাব করে লিখতে বলেছে, ঠিক আছে? তাহলে আমরা সর্বপ্রথম ধরে নেব ঘনকটির কি বলতো একটি বাহু দৈর্ঘ্য। তাহলে কত নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্ক, ঠিক আছে? তাহলে আমরা ধরে নেব, ধরি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? আমরা ধরে নিলাম ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য a সেমি, অতএব কি বলতো পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি বলতো, তাহলে ঘনকের কয়টি তল বলতো, 6টি তল, তাই না? তাহলে ঘনকের কয়টি তল, 6টি তল, তাহলে একটি তলের ক্ষেত্রফল কি বলতো a², তাই না? a² বর্গ সেমি হবে। তাহলে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হলো 6 × বাহু স্কয়ার হবে, তাই না? 6 × কি বলতো বাহু স্কয়ার হবে, 6 × কি বলতো বাহু স্কয়ার মানে কি a তার স্কয়ার, এত কি বলতো বর্গ সেমি হবে, তাই না? মানে কি বলতো 6a² বর্গ সেমি, তাই তো? এবার এটি কি বলতো 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6a² বর্গ সেমি, আর আমাকে এখানে দেওয়া রয়েছে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল এখানে দেওয়া রয়েছে 216 বর্গ সেমি। তাহলে আমি অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারি 6a² = 216। তাহলে a² তাহলে কত হবে 216/6 হবে। তাই আমি 6 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত হবে বলতো 6 × 300 কত হয় 18, 19 × 21 600 কত হয় 36 হয়। তাহলে a² কত হবে 36, তাই না? অতএব a কত হবে বলতো, অতএব a +-√36 মানে কত বলতো +-30, মানে 6 × 6 200 মধ্যে একটা 6 বাইরে বেরিয়ে আসবে, অর্থাৎ +-6, তাই না? যেহেতু কি বলতো, অতএব কি বলতো দৈর্ঘ্য কি বলতো কি বলতো নেগেটিভ হতে পারে না, দৈর্ঘ্য কি বলতো নেগেটিভ হতে পারে না, তাই না? অতএব কি বলতো, অতএব দৈর্ঘ্য কি বলতো নেগেটিভ হতে পারে না, অর্থাৎ কি বলতো, অর্থাৎ a ≠ -6, তো অতএব কি বলতো দৈর্ঘ্য হবে তাহলে কত বলতো 6 সেমি, তাই না? তাহলে দৈর্ঘ্য কত বলতো 6 সেমি হবে। তাহলে এখানে আমাকে কি বার করতে বলেছে বলতো, এখানে আমাকে বার করতে বলেছে ঘনকটির আয়তন কত হবে, তাই না? তো অতএব কি বলতো ঘনকটির আয়তন হবে, অতএব ঘনকটির আয়তন হবে তাহলে ঘনকটির আয়তন কত বলতো 6 × 6 × 6 এত কিলো তো ঘন সেমি, তাই না? তাহলে 6 কত বলতো 36, আর 6 দিয়ে গুণ করলে 6 36 হাতে কত 3 থেকে 318, 19 × 21 মানে 216, তাই না? তাহলে অত কি বলতো 216 ঘন সেমি, এটা আনসার হবে, ঠিক আছে? তো স্টুডেন্টস এখন যেটা 9 নম্বর অঙ্কটি রয়েছে সেই 9 নম্বর অঙ্কটি এখন আমরা দেখে নেব। তো এখানে 9 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে একটি সমকোণী চৌকুলের আয়তন 432 ঘন সেমি। তাহলে একটি সমকোণী চৌকুলের আয়তন 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে। কি বলেছে বলতো, একটি সমকোণী চৌকুলের আয়তন 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে লিখতে বলেছে, ঠিক আছে? তাহলে আমরা এটা খুব ইজি অঙ্ক। তাহলে আমরা ফার্স্ট কীভাবে করবো বলতো 9 নম্বর অঙ্ক। প্রথমে আমরা এটা ধরে নেব, ধরি ঘনকের ধারের দৈর্ঘ্য, ঠিক আছে? ঘনকের ধারের দৈর্ঘ্য কি বলতো a,
আমরা এখানে ধরলাম এ সেমি, ঠিক আছে। তাহলে অতএব কী বলতো, একটি ঘনকের আয়তন, তাহলে আয়তন কত বলতো, আয়তন হবে না ইন্টু এ এত কী বলতো ঘন সেমি হবে, তাই তো। তাহলে কী বলতো এ কিউব ঘন সেমি, তাহলে কী বলতো এ কিউব ঘন সেমিতে একটি ঘনকের আয়তন, তাহলে অতএব কী বলতো দুটি ঘনকের আয়তন। তো দুটি ঘনকের আয়তন কত হলো 2 ইন্টু এ কিউব হবে, মানে কি বলতো 2a কিউব ঘন সেমি হবে, তাই না। এটিগুলো তো দুটি ঘনকের আয়তন। তাহলে আমাকে এখানে বলেছে যে একটি সমকোণী চৌকোণের আয়তন 432 ঘন সেমি, তাহলে দুটি ঘনকের আয়তনের সঙ্গে আর এখানে যেখানে চৌকোণের আয়তন দেওয়া আছে, সমকোণী চৌকোণের আয়তন দেওয়া রয়েছে, সেই সমকোণী চৌকোণের আয়তন এবং দুটি ঘনকের আয়তন দুটো সমান হবে এটার সঙ্গে। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন আমি লিখতেই পারি 2a কিউব ইকুয়াল কি হলো তো 432, তাই না। মানে এ কিউব ইকুয়াল টু তাহলে কত হলো তো 432/2 হবে। তো 2 দিয়ে যে কাটাকাটি করে 2 দুগুণে 4, 2 একে 2 একে 3, 6 দুগুণে 12 হয়, 216 হয়, তাই না। তাহলে কি বলতো এ কিউব ইকুয়াল টু হলো 6, তার কিউব লেখা যায় না, তাহলে কিউব ক্যান্সেল, মানে এ ইকুয়াল টু কত হলো তো 6। তাহলে ঘনকের একটি বলতো বাহুর দৈর্ঘ্য কত বললো 6, তাই না। অতএব আমরা কি বলতো, অতএব ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য তাহলে কত বলতো 6 সেমি, এটি কি বলতো আনসার। স্টুডেন্টস এখন যেটা নেক্সট যে অঙ্কটি রয়েছে অর্থাৎ 10 নম্বরের যে অঙ্কটি রয়েছে, সেই 10 নম্বর অঙ্কটি এখন আমরা করে নেব। তো এখানে 10 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত হিসাব করে আমাকে লিখতে বলেছে, ঠিক আছে। অনুপাত কি হবে সেটা আমাকে লিখতে বলেছে। তো এটা খুব ইজি অঙ্ক, এটা কত নম্বর অঙ্ক 10 নম্বর। একটু সেম প্রসেসই করব, ঠিক আছে। এটা 10 নম্বর অঙ্ক। তো এটা কি বলতো আমাকে এখানে ধরেছে, ধরি আমরা এখানে প্রথমে ধরে নেব, ধরি কি বলতো, ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। ঘনকের একটি বাহু দৈর্ঘ্য এ, ঠিক আছে। ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ একক, এটা আমরা কি বলতো ধরে নিলাম, ঠিক আছে। অতএব বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলে বাহুর দৈর্ঘ্য হবে, তাহলে কি বলতো এর 50%, তাই না। এর কি বলতো 50%, মানে কি বলতো এ ইন্টু 50/100 হবে, পার্সেন্ট মানে কি বলতো 100, ঠিক আছে, শতকরা। 50 দুগুণ কত বলতো 100, মানে কি বলতো a/2 হবে, তাই না। তাহলে কি বলতো এটা পরিবর্তিত, মানে যেটা বলতো পরিবর্তিত ঘনকের, তাহলে কি না পরিবর্তিত যেটা ঘনক রয়েছে সে পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য তো a/2, তো a/2 কি বলতো একক, তাই না। a/2 কি বলতো একক, এত একক হবে, তাই না। অতএব কি বলতো ঘনকের আয়তন, অতএব কি বলতো ঘনকের আয়তন, তাহলে ঘনকের আয়তন কত বলতো, ঘনকের আয়তন এ বাহু এ রয়েছে না, মানে কি বলতো এ কিউব ঘন একক হবে, তাই না। এবং পরিবর্তিত কি বলতো পরিবর্তিত ঘনকের আয়তন, তো পরিবর্তিত ঘনকের আয়তন কত বলতো, দেখো পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a/2, তাহলে আয়তন কি বলতো a/2 তার কিউব হবে, এত কি বলতো ঘন একক হবে, তাই না। মানে কত হলো বলতো a কিউব বাই কি 8 হবে, এত ঘন একক। তাহলে এবার কি বলতো দুটারে আমাকে কি অনুপাত নির্ণয় করতে বলেছে, তাই না। তাহলে এখানে কি বলতো মূল ঘনক ইজ টু পরিবর্তিত ঘনক, তাহলে মূল ঘনকের আয়তন কত রয়েছে বলতো a কিউব রয়েছে, তাহলে এখানে a কিউব হবে ইজ টু পরিবর্তিত ঘনকের আয়তন a কিউব বাই 8, তাহলে a কিউব বাই 8, তাহলে দেখো তো a কিউব ক্যান্সেল না, তাহলে কি হবে বলতো 1 ইজ টু 1/8, তাই না। তাহলে 1 × 8 ইজ টু কি বলতো 1/8
ইন্টু 8 করা যায় না? দেখো তো, আমি যদি কোনো একটা অনুপাত রয়েছে, অনুপাত রয়েছে 2 থেকে যদি আমি একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে তো কোনো পরিবর্তন হবে না। দেখো তো, আমি এদিকে 8 দিয়ে গুণ করলাম, এদিকে 8 দিয়ে গুণ করলাম, তো 8 তো ক্যান্সেল হয়েছে, তাহলে আমি 8 দিয়ে গুণ করতে পারি, তাই না? তাহলে দেখো তো 8 তাহলে ক্যান্সেল হয়ে যায়, তাহলে 8 কী হবে বলো তো 1 হয়। তাহলে অনুপাত কী বলো বলো তো 8:1, তাই না? তো স্টুডেন্টস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা কিন্তু পরের যে অঙ্কগুলো রয়েছে সে পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, তো স্টুডেন্টস, তোমাদেরকে এই ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবে এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দেবে। ওকে, তো স্টুডেন্টস, আজকের ভিডিওটি এখানে শেষ করেছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।